বিশ্ব বসে নেই, যুদ্ধ, মহামারী, মন্দা সব চ্যালেঞ্জ ছাপিয়ে ধীরে হলেও এগোচ্ছে অর্থনীতি। ব্যবসার নতুন নতুন আইডিয়া নিয়ে ছুটে চলেছে উন্নত বিশ্বের বেনিয়ারা, অথচ আমরা স্বাধীনতার ৫৫ বছর পরে এসেও বিদ্যুৎ আর জ্বালানি সংকটের চাহিদা মেটাচ্ছি। ব্যবসার সার্বিক পরিবেশ নিয়ে দেশি বিদেশি কেউই খুশি নন। এর মাঝেই নতুন করে করার আছে উন্নয়নশীল দেশ হবার সুযোগ। আমরা কি যথাসময়ে প্রস্তুত হতে পারবো? সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি শাহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান KM মুজিবুল হককে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব মুজিবুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের দি বিজনেসের এই আয়োজনে। আপনার আর আমার প্রথমবার এই আয়োজনে সামনাসামনি কথা হচ্ছে, যদিও আপনার ব্যাপারে আমরা অনেক আগে থেকেই জানতাম। আপনি ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্য শুরুতেই ধন্যবাদ। আপনার তো ব্যবসার অনেক বড় ধরন, আমি হয়তো তালিকা দেখলে আমি নিজেই কিছুটা বিস্মিত হয়েছি। আপনারা যারা বড় পরিসরে ব্যবসা করেন, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তাদের এই ধরনের ব্যস্ততা বা বিজনেসের এই কার্যতালিকা সবারই এরকম থাকে সাধারণত। কিন্তু আমাকে একটা জিনিস উদ্বিগ্ন করেছে, এবং সেটা আপনাকে বোধহয় আমার থেকে বেশি উদ্বিগ্ন করে, সেটা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ আর জ্বালানির পরিস্থিতি। আপনাকে আমি এই প্রশ্নটা করছি কারণ বিদ্যুৎ আর জ্বালানি নিয়েও আপনি কাজ করেন, এবং আমি খুব অবাক হই। বাংলাদেশে আমরা শুনতে পাই রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হয়েছে, রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। যেদিনই লোডশেডিং বেশি হয়, বেশি বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের খবর পিডিবি আমাদেরকে ফোন করে জানায়। কিন্তু কখনোই ব্যবসায়ীরা এটা বলেন না যে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বা জ্বালানি পাচ্ছি। আমরা তাহলে এই পুরো প্রসেসটাকে কেন কাজে লাগাতে পারছি না? নাকি আমরা আসলে যতটা উৎপাদনের কথা বলি ততটা করতে পারছি না? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর অ্যাকচুয়ালি যদিও আমি আজকে প্রথম, কিন্তু আপনার এই যে দি বিজনেস অনুষ্ঠানটা আমার কাছে খুবই প্রিয়। আমি প্রায় কিন্তু এটা দেখি মঙ্গলবার দিন, যদি আপনার 9টায় নাও দেখতে পারি, পরে আবার ইউটিউবে দেখে নিই। তো এটার সাথে আমার পরিচিতি অনেক আগে থেকেই। তা আপনাকে আবারও ধন্যবাদ, এবং যারা দর্শক আমাদেরকে আজকে দেখবেন তাদেরকেও আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনফ্যাক্ট বাংলাদেশে না, সারা পৃথিবীতেই বিদ্যুৎ এবং জ্বালানি এটা কিন্তু একটা খুব ক্রুশিয়াল একটা ম্যাটার জাতির উন্নয়নের জন্য, অর্থনীতির জন্য। আমার ধরেন, মনে করেন আমার শরীরটা, আমার যদি ব্লাড না থাকে, আমার লিভার ভালো আছে, আমার কিডনি ভালো আছে, আমার হার্ট ভালো আছে, কিন্তু শুধুমাত্র ব্লাডের জন্য কিন্তু আলটিমেটলি 1 by 1 আপনার সবগুলি কিন্তু ফেল করবে। তো বিদ্যুৎ আর জ্বালানিটা কিন্তু একটা দেশের জন্য কিন্তু এই যে জাস্ট ব্লাডের মতো কাজ করে, মানে জাস্ট ব্লাডের মতো। ওটার মধ্যে দুইটা পোর্শন আছে, যেমন হিমোগ্লোবিনটা আপনি ধরতে পারেন জ্বালানি, আর বাকি যে আপনার হোয়াইট সেলটারে ধরতে পারেন আপনি বিদ্যুৎ। তো এখন এটা কীভাবে আপনি আপনার শরীরটা দিয়ে চিন্তা করেন, আপনার হার্টটা পাম্প করছে, এই পুরা জ্বালানিটা আপনার শরীরে পৌঁছায় দিচ্ছে, ওখানে অক্সিজেন দিচ্ছে লাং, ঠিক আছে? তো এখন বিদ্যুৎ এবং জ্বালানি এটা কিন্তু আমি ইচ্ছা করলেই আমার মন মতো করতে পারবো না। দুর্ভাগ্য হলো গত 54 বছরে আমাদের বাংলাদেশে একটা কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান হয় নাই, যেটাকে ফলো করে আমরা সবাই আগাবো। এবং হ্যাঁ, কিছু অ্যামেন্ডমেন্ট তো আসবেই, কিন্তু মাস্টার প্ল্যানগুলি সবসময়ই কিন্তু প্রতিটা গভর্নমেন্ট এসে এটাকে ডিস্ট্রয়েটেড করে দিয়েছে। আপনি যদি লাস্ট 15 বছর দেখেন, আমাদের যখন 2009-এ আমাদের মনে হয় 6000 মেগাওয়াট ছিল, এবং 2024-এ আপনি এটা দাঁড়ালো 29,000 মেগাওয়াট। তা আলটিমেটলি 20,000 মেগাওয়াটের বেশি কিন্তু আমাদের বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, বিদ্যুৎ সরবরাহ করার মতো ক্যাপাসিটি হয়েছে। কিন্তু হলে কি হবে? এক হলো নেটওয়ার্ক, আরেকটা হলো জ্বালানি সরবরাহ। এই দুইটা যদি আপনি সিঙ্ক্রোনাইজ না করেন, আপনার তো রেজাল্ট আসবে না। আমি একটু ছোট্ট করেই বলি, আপনার কিন্তু অতিরিক্ত এখন আছে 12,000 মেগাওয়াট, কিন্তু আইডিয়াল, মানে আপনার 17,000 হলো আপনার ডিমান্ড সর্বোচ্চ, আছে 29,000। তাহলে আপনারা কেন বিদ্যুৎ পান না? তারপরে কেন বিদ্যুৎ পাই না? বিকজ ওই যে বললাম যে আপনার যে সরবরাহ লাইন এবং দি সাপ্লাই চেইন, এটাকে প্ল্যানের সাথে মার্চ অ্যান্ড অ্যালাইন করা হয় নাই। আপনাকে আমি যদি একটা একটা করে বলি, ধরেন আমার বাড়ি এক জায়গায়, আমি একজন পলিটিক্যাল নেতা, আমার এখানে একটা বিদ্যুৎ প্ল্যান্ট লাগবে, আমি করে ফেলছি পার্সু করে। আরেকজনের বাড়ি আরেক দিকে, সে মনে করতেছে যে ওখানে একটা করে ফেলি। কিন্তু এই যে সাপ্লাই চেইনটা,
এবং এই যে এটা যে আমি পাওয়ার প্ল্যান্টটা করলাম, করার পরে এইটার থেকে জ্বালানিটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, এটার জ্বালানিটার মানে সোর্স অফ দি এনার্জি অ্যান্ড সাপ্লাই চেইন অ্যান্ড দি লজিস্টিক্স না ঠিক করে আমি কিভাবে পাওয়ার প্ল্যান্টে যাই, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আপনি জানেন এখন বাংলাদেশে 12,000 মেগাওয়াট, মানে ধরেন যদি আপনি মেঘনাঘাটি দেখেন, ওখানে কিন্তু 5-6টা নতুন পাওয়ার প্ল্যান্ট আছে, 800 মেগাওয়াট আছে খুলনাতে, নতুন হয়ে গেছে, ওখানে একটা গোত্র আছে, ওদের কামাই তো ওরা করে চলে গেছে, কিন্তু যাদের বেনিফিট নেওয়া নিয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু হাজারো কোটি টাকার সম্পত্তি ব্র্যান্ড নিউ আইডিয়াল পড়ে আছে, বিকজ এটার আগে চিন্তা করা হয় না যে এটা করতেছি যে হাউ আই উইল সাপ্লাই দি এনার্জি, মানে গ্যাস বলেন হোয়াট এভার। তো দ্যাট ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট আর কি। এবং আমি স্টাডি করতেছিলাম, আমি যেহেতু আমাদের একটা বাক্কা পাওয়ার অ্যান্ড এনার্জি মিনারেলস একটা কোম্পানি আছে, এবং আপনি যদি ধরেন আমি কিন্তু অনেক দিন ধরে এই সেক্টরটাতে আসা যাওয়া করি, কিছু শেখার চেষ্টা করি। এবং ফার্স্ট এলপিজি প্ল্যান্ট যে বাংলাদেশে হয়, যেটা ক্লিন হিট পরে ওয়েস্ট ফার্মা অস্ট্রেলিয়ান চালালো, ওইটার সাথে কিন্তু আমি একজন স্পন্সর ছিলাম আপনার 96-97-এ। তারপরে এনইপিসি যে প্রথম পাওয়ার প্ল্যান্ট করে এখানে, এনইপিসির পার্টনার কিন্তু আমি ছিলাম, আমি তাদের সাথে কাজ করেছি। এবং এই যে ধরেন প্রাইভেট পাওয়ার জেনারেশন পলিসিটা যখন হয়, আমরা খুব ক্লোজলি শেখার জন্য অনেক স্টাডি করেছি যে কীভাবে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের ওখানে একটা হিউজ কন্ট্রিবিউশন আছে কিন্তু এই মডিউল এগ্রিমেন্টটা করার জন্য। এবং বাংলাদেশে যদি লার্জ স্কেলে পাওয়ার আইপিপি দেখেন, হরিপুর 360 মেগাওয়াট, মেঘনাঘাট 450 মেগাওয়াট ইউনিট 1, এটা কিন্তু আমেরিকান এইএস করেছিল। এবং এইএসের পরে এটা পরে গ্লোবাল এক নিল, সিডিসি গ্লোবাল এক, তারপরে পাওয়ার টেক এখন মানে অ্যাড্রা চালাচ্ছে। তো স্টার্টিংটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু স্টার্টিংয়ের পরে এই কন্টিনিউশনে এসে এই যে ইন্টারফিয়ারেন্স অ্যান্ড স্পেশালি দি ব্যুরোক্রেটিক ইন্টারফিয়ারেন্স, আপনারা ধরেন একটা ফেলিউরের জন্য কিন্তু আমরা পলিটিক্যাল গভর্নমেন্টকে দায়ী করি, কিন্তু আমার দৃষ্টিতে আমি দেখেছি যে এই ব্যুরোক্রেটিক যে কমপ্লিকেশনস অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ নলেজ, এবং তাদের যে ইন্টারেস্ট, তারা মানে কিছু কিছু লোকের এই তাদের ইন্টারেস্টটা, পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড দি ফেভারিং এ পার্টিকুলার পার্টিকে ফেভার করতে যেয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলির ব্যত্যয় হয়। তো এই ব্যত্যয় হইতে হইতে এখন এটা কিন্তু একটা সিভিয়ার, এবং বর্তমান সরকার কিন্তু এরকম একটা সিচুয়েশনে 2001-এও পড়েছিল, খুব মেজর ক্রাইসিসে পড়েছিল। বিদ্যুৎ কেন্দ্র তখন ছিল, কিন্তু আপনার ট্রান্সমিশন লাইন ছিল না, আপনার মনে আছে কিনা জানি না। এখন প্রচুর বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু জ্বালানি নাই, এবং এমনভাবে করা হয়েছে যে আপনি যে এটাকে একটা স্ট্রিমলাইনে আনবেন, ইট উইল টেক সামটাইমস। আপনি যে এটাকে একটা ধরেন গ্রিন এনার্জি প্রোডাকশনে যাবেন, যেমন সোলার টোলারে যাবেন, এটা তো সময় লাগবে 3 থেকে 4 বছর। কিন্তু এখনও আমি দেখছি যে যেটা করা উচিত সেই কাজটা করার জন্য ব্যুরোক্রেসি ইজ নট রেডি, দেয়ার বিলংস টু দি একটা সার্টেন কর্নারের সাথে, এবং তারা ওইটার সাথেই এখনও অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। এখানে যে উপরের ধরেন লিডারশিপ যারা আছে, ওনারা লিডারশিপটা কিন্তু ক্লিয়ার চিত্র পাচ্ছেন না। আমি গত 4 মাস হয়ে গেল, আমি তো মোস্ট অফ দ্য ডে আমি আসা যাওয়া করি, এক্সপ্লোর করার চেষ্টা করি হোয়াট ক্যান বি ডান, কিন্তু ইট ইজ ইম্পসিবল। এটা আপনি কোনো অবস্থাতেই ওই ব্যুরোক্রেসির মাইন্ডসেটের বাইরে কিছু করতে পারবেন না। কিন্তু এখানে একটা পলিটিক্যাল লিডারশিপের এই ডিসিশনটা পলিটিক্যালি হতে হবে, এবং এই পলিটিক্যাল ডিসিশন দিয়ে এটাকে ওভারকাম করে নিয়ে যেতে হবে। ব্যুরোক্রেটিক এই যে ক্যামোফ্লেক্স দিয়ে এটাকে আপনি ওভারকাম করতে পারবেন না। সেটা হচ্ছে যে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে যখন অর্থমন্ত্রী কথা বলছিলেন, পাশেই বিদ্যুৎ মন্ত্রী বসা ছিলেন, তিনি কিছুটা অসহায়ত্ব প্রকাশ করে বলছিলেন যে এতটা বিপদগ্রস্ত অবস্থায় তিনি আছেন এবং এত বেশি বকেয়া তাকে সামাল দিতে হচ্ছে, উনি স্ট্রাগলিং অবস্থায় আছেন। উনি বলছিলেন যে আইপিপি যেগুলো আছে, ওগুলোর চুক্তিগুলো যেগুলো অসম চুক্তি বা যেগুলোর আর চুক্তি নবায়ন করার সুযোগ নেই, সেগুলো আস্তে আস্তে সরকার রিভিউ করে বাদ দিবে বা কন্টিনিউ করবে। আপনার দৃষ্টিতে এই আইপিপি গুলোকে আমাদের কন্টিনিউ করা উচিত কিনা? কনসিডারিং দ্য ফ্যাক্ট আমরা নবায়নযোগ্য জ্বালানির কথা বলছি, হুইচ ইজ স্টিল আ লং ওয়ে টু গো, আমরা তাহলে কি করব? অ্যাকচুয়ালি হয়েছে কি, ওখানে ক্যান্সারটা হয়েছে কিন্তু এই যে সো কল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলি, ওখানে মনে হয় আছে 700 আর 750-র মতো আছে যেটা ডিজেলে, আর ফার্নেস অয়েলে আছে মনে হয় ওখানে 3,000-3,500 প্রাইভেট সেক্টরে আছে।
তো এখন ওইগুলি তো যখন কুইক রেন্টাল করেছেন আপনি 3 বছরের জন্য করেছেন, আপনি প্রপোজালটা এবং ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটিটাও কিন্তু 3 বছরের জন্য করেছেন, যেতে 3 বছরে আপনার টাকাটা চলে আসবে। এটা ঠিক আছে, একটা এক্সটেনশন আপনি দিলেন, বিকজ আপনি প্যারালাল ডেভেলপমেন্টের সাথে সিঙ্কুনাইজ করতে পারলেন না, কিন্তু আপনি কিভাবে এটাকে 15 বছর এক্সটেনশন করে যান? ইটস এ ক্রাইম ইনফ্যাক্ট। তো এখন আবার এই জিনিসগুলি কিন্তু দিয়েছেন উইথ আনসলিসিটেড, কোনো কম্পিটিটিভ বিডে আপনি দেন নাই। দ্যাট ইজ, যদিও আপনারা পার্লামেন্ট থেকে আগের গভর্নমেন্ট পাস করিয়েছিল, বাট পার্লামেন্টটাও কতটুক আপনি বুঝছেন তো যে গ্রহণযোগ্য ছিল মানুষের কাছে, কারণ আপনি তো পার্লামেন্টে সব কিছুই করতে পারেন, আপনি হাইকোর্টে রায়ও দিতে পারেন। এইটা সঠিকতা যাচাই হবে কি মানুষের কাছে যদি এটা গ্রহণযোগ্যতা হয়, আর মানুষের কাছে যদি এই রায়টা বা এই সিদ্ধান্তটা গ্রহণযোগ্য না হয়, তাহলে তো এটা আসলে সিদ্ধান্ত হলো না দেশের পক্ষে, হয়তো বা কিছু একটা গোত্রের পক্ষে সিদ্ধান্ত হলো। তো এই জন্য আমি বলতে চাচ্ছি, এই যে আপনি একদম রাইটলি সেড যে কি হবে, এই জিনিসগুলি কিন্তু আপনি জাস্ট পলিটিক্যাল, এটারে কি বলবো আমি, করাপশনের মাধ্যমে এই জিনিসগুলিকে ম্যানেজ করা হয়েছে। আপনি দেখেন 2 বছরে 18-19-এ মনে হয় প্রায় 3000 মেগাওয়াট এই ধরনের কন্ট্রাক্ট হয়েছে, আপনি যদি রেকর্ড দেখেন। তো এখন এগুলির এম্পাসাইজ ছিল টু গেন দ্য মানি, পার্সোনাল ইন্টারেস্ট, নট টু সাপোর্ট দি আপনার দি ডিমান্ড অফ দি ন্যাশনাল এনার্জি অ্যান্ড পাওয়ার। এখন যে এই যে গভর্নমেন্টটা আসছে, এই গভর্নমেন্টের কাছে তো একটা মানে জাঙ্ক, মানে আপনি স্ক্র্যাপ নিয়ে বসে আছেন এখন। হ্যাঁ আছে, তো এই প্ল্যানিংটাকে এখন সূক্ষ্মভাবে করতে হইলে 2টা কম্বিনেশন করতে হবে। একটা কম্বিনেশন হয়েছে যে আপনার ন্যাচারাল রিসোর্স অ্যাভেলেবল ইন দ্য বাংলাদেশ, এটাকে কত তাড়াতাড়ি আপনি ইউটিলাইজ করতে পারেন। আরেকটা জিনিস হলো, হ্যাঁ আপনি তো ন্যাচারাল দেশি রিসোর্স দিয়ে তো পারবেন না, ইউ হ্যাভ টু ইম্পোর্ট দি, জ্বালানি তো ইম্পোর্ট করতে হবে, এনার্জি ইম্পোর্ট করতে হবে। ওই ইম্পোর্ট প্ল্যানটাও যে আমি নেক্সট 5 ইয়ার একটা করতে হবে শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম প্ল্যান এখনই করতে হবে, এবং হুইচ ইজ টোটালি অ্যাবসেন্ট। আমাদের প্রাইম মিনিস্টার যথেষ্টভাবে এমফাসাইজ দিচ্ছেন যে রিনিউয়েবল এনার্জির ব্যাপারে, এবং এই পলিসিগুলি যদি আপনার ফ্রেন্ডলি না হয়, ইনভেস্টার ফ্রেন্ডলি না হয়, ব্যাংকেবল না হয়, আপনি পারবেন না। এবং দেখতে হবে, এটা হলো পলিটিক্যাল লিডারশিপের একটা সবচেয়ে বড় জিনিস, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি যেই শর্তটা দিচ্ছি এই শর্তটা ভিয়েবল কিনা, এটা একটা পার্টি আসবে কিনা, একটা বিদেশি আসবে না, একটা ব্যাংক তাকে লোন দিবে কিনা, না হলে কি হবে আমি জোর টোর করে করলাম, পরে ফেল করব আমি, যেটা অতীতে হয়েছে আপনি দেখেছেন। তো এই জন্য শর্ট টার্ম, লং টার্ম অ্যান্ড মিড টার্ম প্ল্যান করতে হবে এখনই। এখনও কিন্তু প্ল্যান বলতে আমি আমার জানা মতে প্ল্যান দেখি নাই, সত্য কথা, আমি যতটুকু দেখেছি, কিন্তু এটা মনে হয় সরকার কাজ করছে। আমি আপনাকে প্ল্যান নিয়ে প্রশ্নটা করব, আমি সেটা একটু জুড়ে দিই তাহলে এই পর্যায়ে। সেটা হচ্ছে যে 5th 5-year প্ল্যান নিয়ে যখন আমরা আলোচনা করছি নেক্সট ওয়ান, সেখানে একটা এনার্জি ট্রানজিশন ম্যাট্রিক্সের কথা বলা হচ্ছে। তো সেই এনার্জি ট্রানজিশন ম্যাট্রিক্সে বলা হচ্ছে যে বাংলাদেশ উইল বি ডিপেন্ডেন্ট মোর অন সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইন নিয়ার ফিউচার, মেবি উইদিন 10 years। যদি তাই হয়ে থাকে, সরকার এখন বাজেটে আমরা দেখতে পেলাম যে নবায়নযোগ্য জ্বালানির যেসব সরঞ্জাম, সোলার প্যানেল থেকে শুরু করে যা যা লাগে এগুলোতে করছাড় দিচ্ছে, ইভিতে আসলে যে কোনো ধরনের যন্ত্রাংশ আমদানিতে করছাড় দেওয়া হয়েছে, এবং ধরনের ইলেকট্রিক ফোকাস জ্বালানি অবকাঠামো সোলার বেস যেটা হবে সেটাকে প্রাধান্য দিচ্ছে ফুয়েল বেস থেকে বের হয়ে। অন দ্য কন্ট্রারি আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা দ্বিগুণ করার ভাবনা চলছে। এলএনজি ইম্পোর্টের ধারণা থেকে আমরা যে খুব সহজেই বের হয়ে আসতে পারবো তাও না। আমরা বলছি আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যাব, হয়তো ধীরে ধীরে চলেও যাব, কারণ অন্যান্য দেশগুলো যাচ্ছে। পারমাণবিক বিদ্যুৎ নিয়ে এখন বড় ভাবনা চলছে, রূপপুর থেকে হয়তো আমরা 2400 মেগাওয়াটের মতো পাবো। বাট আপনার কাছে কি মনে হয় আমরা খুব সহজেই এই ট্রানজিশনটা করতে পারবো, যে ট্রানজিশন আমরা ভাবছি নেক্সট 5 ইয়ারের ভিতরে হবে? ডেফিনেটলি পারবো, ডেফিনেটলি এই গভর্নমেন্ট পারবে। আপনি যদি আমাদের যে প্রধানমন্ত্রীর অ্যাপ্রোচ দেখেন, যে পজিটিভিটি দেখেন, উনি কিন্তু অনেক মানে নিউ ডাইমেনশনাল অ্যাপ্রোচ নিয়েছেন, এবং ইম্প্যাক্ট কিন্তু আছে। আপনি বাজেটটা যে বললেন, বাজেটের মধ্যে অনেক কিছু কিন্তু আছে যেগুলি সহায়ক হবে। যেমন আপনার ইবিটার যে ট্যাক্স কমালো, আপনার এই ইবি যদি ট্যাক্স কমানোর পরে যদি আমি মার্কেটে ইম্প্যাক্টটাকে নিয়ে আসতে পারি, আমাদের ওখানে তো জ্বালানি ইম্পোর্টের উপরে একটা প্রেশার কমবে। মানে ধরেন পেট্রোলের কথা বলেন আর ডিজেলের কথা বলেন, আবার যে সোলারের ব্যাপারে দিয়েছে, সোলারের অনেক ছাড় দিয়েছে। গভর্নমেন্ট তো পলিটিক্যালি ডিসিশন তো পারফেক্টলি নিচ্ছে, কিন্তু হু উইল ইমপ্লিমেন্ট,
The bureaucracy. bureaucracy will implement. Whether bureaucracy will support this system or not, আমি বারবার এই কথাটা বলছি, ক্ষমা চাই আপনার কাছে, কারণ আমি বুঝতে চাচ্ছি, কারণ এটার সাথে ব্যুরোক্রেসিটা কিন্তু এই পলিটিক্যাল মাইন্ডসেট এবং তাদের সাথে অ্যালাইনমেন্ট হইতে হবে, এবং ওই চিন্তাধারার ব্যুরোক্রেসি হইতে হবে। আপনি দেখেন প্রতিটা ডেভেলপ ওয়ার্ল্ডেও দেখেন, আমেরিকা দেখেন, ব্রিটিশ দেখেন, যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় ব্যুরোক্রেসি কিন্তু মেইন কি ডেভেলপমেন্ট এরিয়াতে কিন্তু ব্যুরোক্রেটদেরকেও চেঞ্জ করে ফেলে। আপনি খেয়াল করেন এটা কিন্তু কেন করে যে অনুভূতি যে না, এই সরকারটা যেমন আমি একজন সমর্থক হিসাবে আমি চাই ভালো, এবং আমার যে ব্যুরোক্রেট ওখানে থাকবে সে যেন অন্ততপক্ষে আমার সাথে অ্যালাইনমেন্ট থাকে, আমার সার্থকতা, আমার উন্নয়ন, আমার আপনার যে কর্মসূচির প্রতি যেন তার একটা থাকে। কিন্তু আমি তো দেখছি না এখন মিড লেভেল অ্যান্ড সামটাইমস, হ্যাঁ আপনি বলতে পারেন অনেক সিনিয়র সেক্রেটারিকে ওখানে দিয়েছে, রিটায়ার্ড, ওনারা কিন্তু অ্যালাইনমেন্ট আছে, তারা চেষ্টা করতেছে। আমি দেখি তো অনেকে ক্রিটিসাইজ করে যে 40 বছর মানে 10 বছর কাজের বাইরে 5 বছর কাজে ওরা কি করবে, কিন্তু ওনাদের সিনসিয়ারিটির অভাব নাই। এই সিনসিয়ারিটি উইল হেল্প দেম, বিকজ দি ব্যুরোক্রেসি ইজ নট এ পার্সন, ইটস এ ইনস্টিটিউশন। কিন্তু কিছু কিছু জায়গায় আছে যাদের অ্যালাইনমেন্টটা টোটালি নেই, ধরেন 7 বছর যাবত ওই জায়গাতে আছে উইথ দি সো কল যে ঠিক আছে ওয়ার্ক প্লেস মেমোরি নাম দিয়ে। আরে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার কি ওয়ার্ক প্লেস মেমোরি ছিল? উনি তো ফার্স্ট 91-এ প্রাইম মিনিস্টারে খারাপ চালিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী কি খারাপ চালাচ্ছে? এইগুলি হলো কি জানেন, কিছু কিছু একটা ডায়লগ যে না আমার, আপনি যেই লোকটা 7 বছর যাবত একটা ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে থাকে, কি পজিশনে, সে আপনার সাথে কিভাবে অ্যালাইনমেন্ট হবে? সে তো আরেক জায়গায় অ্যালাইনমেন্ট হয়ে আছে, তার কিছু বিজনেস ফ্রেন্ড আছে, উদ্যোক্তা আছে, তার কিছু নেটওয়ার্ক আছে, সে তো চেষ্টা করবে ওই নেটওয়ার্কটার মধ্যেই সে কমফোর্টেবল, সে নতুন নেটওয়ার্কে ঢুকতে চাবে না। সরি, এইগুলি কিন্তু ক্রুশিয়াল। তো যেই কথাটা প্ল্যানিংয়ের কথা বললেন, প্ল্যানিংটা যেমন ধরেন আপনি বলি, বাংলাদেশে একটা প্ল্যান আছে যে 1 থেকে 150 কূপ খনন করা হবে, এটা প্ল্যানে আছে। আচ্ছা, প্ল্যান অনুযায়ী মনে হয় গত কেয়ারটেকারের সময় কিছু হয়েছে, টেন্ডার হয়েছে, মানে 50টার মতো মনে হয় খনন হচ্ছে, এবং ওখান থেকে প্রায় 400-450 ডিএসিএফ পাচ্ছে। এখন রিসেন্টলি আমি এটার খোঁজ নিতে গেলাম যে বাকি টেন্ডারগুলি কবে হবে, তো সব ডিপার্টমেন্টই বলছে টেন্ডার রেডি আছে এনি টাইম। তো দেরি হচ্ছে কেন? যে না, ওখানে একটা এসওপি ঠিক করা হবে, মিনিস্ট্রিতে একটা কমিটি হয়েছে, এই কমিটি ডিসিশন নিবে, তারপরে যে হবে। এখন কমিটির ডিসিশন কবে আসবে আর টেন্ডার কবে হবে, ইট হ্যাজ টু বি ফাস্ট ট্র্যাক। পলিসির কথা আপনি বললেন, তো আপনার আরেকটা একদম জ্বালান্ত আপনাকে প্রমাণ দিই, ভোলা গ্যাস আছে আমাদের, এনে তো সন্দেহ নাই, এবং ভোলাতে এই পর্যন্ত ভোলার কোনো কম্প্রিহেন্সিভ প্ল্যান নাই। আগে বিক্ষিপ্ত হয়েছে, একজন ডাইরেক্ট পারচেজে কাউকে দিয়ে দিয়েছে আপনার সিএনজি করার জন্য, ও আইনে ফ্যাক্টরিতে দিচ্ছে, মানে একটা ম্যাস আর কি সিচুয়েশন। হ্যাঁ, একটা পাওয়ার প্ল্যান্ট ওখানে হয়েছে, কিন্তু এই ভোলাটার জিনিসটা নিয়ে আমি একটা বিদেশি কোম্পানি বলছে যে ঠিক আছে স্মল স্কেল এলএনজি আমরা করি, করে এটা ভার্চুয়াল পাইপলাইনে আপনার সার কারখানাগুলিতে দেই, যেই প্ল্যান্টগুলি বন্ধ পাওয়ার প্ল্যান্ট ওখানে দেই। ভার্চুয়াল পাইপলাইন মিনস ওখান থেকে নিয়ে তারা ওই শিপে করে নদীর পাড়ে যে প্ল্যান্ট আছে বা সার কারখানা আছে ওখানে দেবে। তো এটা তারা $200 মিলিয়ন একটা প্রস্তাব দিয়েছে যে তারা ডাইরেক্ট ইনভেস্ট করবে, এবং সব এরকম আরও 4-5 জনের প্রপোজাল দিয়েছে। কিন্তু হঠাৎ করে উদ্ভূত এক আইডিয়া নিয়ে আসলো যে না, এটা করবো না, পাইপলাইন করবো। আচ্ছা, পাইপলাইনটা করতে আপনার 10,000 কোটি টাকা লাগবে, 9 বছর লাগবে, এই গভর্নমেন্টের 5 বছর শেষ হয়ে যাবে। আর পাইপলাইন করেন আপনি, পাইপলাইন করলে যেই গ্যাসটা প্রয়োজন, সিমিলার গ্যাস আপনার কাছে ওখানে রিজার্ভ আছে স্মল স্কেল দিয়েও। ভোলা নিয়ে কথা বলছিলাম আমরা। ভোলাতে
এক ধরনের শিল্প পার্ক তৈরি করা হবে, সেখানকার গ্যাসকে কাজে লাগিয়ে। সংসদে গতকালই প্রধানমন্ত্রী এমন একটি ঘোষণা দিয়েছেন। আপনি ভোলা প্রসঙ্গে যখন বিনিয়োগের কথা বলছিলেন, আমার মাথায় সবসময় একটা প্রশ্ন আসে, যখনই বিদ্যুৎ আর জ্বালানি খাতে প্রাইভেট ইনভেস্টমেন্টের প্রশ্ন আসে, বিদ্যুতে আমরা আইপিপিগুলোর অবস্থা দেখেছি। এখন আমরা যখন এক্সপ্লোরেশন নিয়ে কথা বলি, বলা হয় বাপেক্সকে সক্ষমতা বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে। এই একটা জায়গাতে আমরা দেখি মাঝে মাঝে বিদেশি কোম্পানির সাথে পার্টনারশিপ করেও মানে কূপ খনন করা হয় বা জরিপগুলো চালানো হয়। আমাদের লোকাল কোম্পানিগুলো কেন এইসব সেক্টরে ইনভেস্ট করে না? এক, আবার সোলার নিয়ে যখন অনেক ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, সিপিডি ডেটা বলছে যে আমরা যদি 2040 সালে নবায়নযোগ্য টার্গেট মিট করতে চাই, তাহলে আমাদের $35 থেকে $45 বিলিয়ন ইনভেস্টমেন্ট লাগবে উইদিন 2040। আমরা তো তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্টের সুযোগ এখানেও দেখতে পাচ্ছি। আপনারা কি আসলে বিনিয়োগটা করার পরিবেশ দেখেন কিনা? অ্যাকচুয়ালি এখন যে এনার্জি এবং পাওয়ার ক্রাইসিসটা, এটা কিন্তু ভোলাকে দিয়ে কিছুটা অ্যাড্রেস করা যায়, ইমিডিয়েটলি করা যায়, শর্ট টার্মে করা যায়। ধন্যবাদ যে প্রধানমন্ত্রী বলছেন যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবেন। ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেও কিন্তু করা যায়। আলটিমেটলি হয়েছে কি, ভোলাতে আমার টোটাল রিজার্ভটা কি আছে এবং আমার আরও কয়টা কূপ খননের জন্য পরিকল্পনা আছে। তো ওই কূপগুলি যদি সাকসেসফুলি আমি খনন করি, তাইলে কত হবে আপনি বলছেন না? তো এই টোটালটা এখনও আমি আজকেও দেখতেছিলাম, আপনি ইমিডিয়েটলি কিন্তু ভোলা দিয়ে ন্যাশনাল যে ক্রাইসিস, যে এনার্জি ক্রাইসিসে পার্টিসিপেট করতে পারেন। ইমিডিয়েটলি স্মল স্কেল করে আপনি ধরেন নিয়ে আসতে পারেন ফর দি ফার্টিলাইজার ফ্যাক্টরি, ফর দি পাওয়ার প্ল্যান্ট। ইমিডিয়েটলি 2 বছরের মধ্যে আপনি পাবেন, 5 বছরের মধ্যে এই সুফলটা আপনার হাতে থাকবে। আপনি পাইপলাইন করতে চান, করেন। পাইপলাইন প্যারালালি পাইপলাইন করতে থাকলেও পাইপলাইন থেকে 8 থেকে 10 বছর লাগবে। আবার আপনি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে যদি ওখানে ইউজ করতে চান, পাইপলাইন আইডিয়াটা বাদ দিয়ে আপনি ভার্চুয়াল পাইপলাইনে আরও ক্যাপাসিটি বাড়ান, স্মল স্কেলগুলিকে আরও বাড়ান। তো এটা হলো, আমি একদম মানে আমার ওই রকম কোনো এক্সপার্টিস নাই, বাট এক্সপার্টদের কথা থেকে হইলো। কিন্তু ভোলাকে এখন জানেন, ভেরি ইন্টারেস্টিং, ওই দিন মিনিস্ট্রিতে কথা হচ্ছিল এবং সর্বোচ্চ লেভেলে একটা, আমি বিদেশি কিছু ডেলিগেশনের সাথে ছিলাম, বলছে ভোলাতে একটা পাওয়ার প্ল্যান্ট করে দেব। আপনি দেখেন কত সুইসাইডাল ডিসিশন। যেখানে 12,000 মেগাওয়াট আপনি আইডিয়াল পড়ে আছে, খুলনাতে 800, আপনি ওখানে আরেকটা পাওয়ার প্ল্যান্ট করবেন। আমি জিজ্ঞেস করলাম যুক্তিটা কি, তাইলে ওই পাওয়ার প্ল্যান্টে যদি আমি এই গ্যাসটা দিয়ে দিই, তাইলে এখানে তো আমি গ্যাস রিলিজ হবে, আমি ইন্ডাস্ট্রিতে দেব। আপনি দেখেন কিন্তু প্র্যাকটিক্যালি মনে হয় যে খুবই ভালো একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু আলটিমেটলি ওই ভোলার গ্যাস ইউজ করে পাওয়ার প্ল্যান্ট করে আপনি কোথায় দিবেন, কিভাবে দিবেন? আর এখানে যে আইডিয়াল যেটা বসে থাকলো, এগুলিকে আপনি কি করবেন? আবার ওখানে আপনি একটা পাওয়ার প্ল্যান্ট 5 বছর লাগবে, আবার আপনার কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হবে। তো এই জন্য হয়েছে কি, জিনিসটাকে অ্যাজ আই মানে সেড দ্যাট পলিটিক্যালি অ্যাড্রেস করতে হবে। সোলারের কথা আপনি বলছেন, যেটা সোলারে কিন্তু এখন অনেক ধরনের স্কোপ আছে, কিন্তু আমি যেটা প্রথমেই বলছিলাম যে সোলার পাওয়ার প্ল্যান্ট করার জন্য আপনি এখন আছে কত, সোলার কত হবে, সোলার যোগ হলে পরে আপনার পুরা সিস্টেমটা কিভাবে, ইকোসিস্টেমটা কিভাবে হবে, ঠিক আছে? এইগুলিকে তো আগে ঠিক করতে হবে, সিঙ্ক্রোনাইজিংটা করতে হবে। আর সোলার প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য সোলার কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট থিং, যেখানে আপনি ছোট, স্মল, মিডিয়াম, লার্জে যেতে পাচ্ছেন ইয়েতে। তো ওই যে একটাই কথা বলি যে ওই যে ইনভেস্টমেন্টের ফ্রেন্ডলি আপনার ইউআই অ্যান্ড আরএফপিটা হতে হবে। আপনি আগের সরকারের সময় আপনি ক্যাপাসিটি গ্যারান্টি দিয়েছেন, সব দিচ্ছেন, রেট 12 সেন্ট দিচ্ছেন। এখন আইসা আপনি কুইজ করছেন। আপনি, আমার কথা হচ্ছে, এটা একটা ডিসেন্ট রাখেন, যে একটা জিনিস যেন ভায়াবল হয়। এটা ভিয়াবিলিটি যদি না থাকে, তাহলে তো কেউ এটার মধ্যে আসবে না, এই প্ল্যানটা কিন্তু প্রাইভেট ইনভেস্টারও আসবে না। আরেকটা জিনিস, যে কূপের কথা বললেন, কূপে ঠিক আছে, প্রতিটা দেশেই কিন্তু ন্যাশনাল অয়েল কোম্পানিগুলি কিন্তু তাদের সক্ষমতা প্রচুর। আপনি দেখেন পেট্রোনাসের কথা দেখেন, এডনকের কথা দেখেন, পিটিটির কথা দেখেন থাইল্যান্ডে, ওরা কিন্তু করে। কিন্তু প্যারালালি, ইয়েস, ইউ আর কারেক্টলি সেড, যে আপনি প্রাইভেট ইনভেস্টারকে এনকারেজ করতে পারেন, বাংলাদেশিদেরকে লেট দেম ব্রিং এ জায়েন্ট, বিদেশ থেকে তারা পার্টি নিয়ে আসুক এবং তাদেরকে সক্ষমতা বৃদ্ধি করার সুযোগ দেন। এই যে 100-150 কূপ খননের জন্য যে পরিকল্পনাটা, এটা বাস্তবায়ন করেন। প্লাস আমাদের যে কোল আছে, কোল দিয়ে কিন্তু আমরা 10,000 মেগাওয়াট ফিট করতে পারি। এই কোলটাকে আপনি লোকাল যে রিসোর্সেস আছে, এই রিসোর্সগুলিকে কূপ খনন করেন, ভোলাটাকে প্রপার প্ল্যানিংয়ে আনেন, কোলটা আপনি এক্সট্রাক্ট করেন,
করলে পরে আপনার কিন্তু লোকাল যে ইয়েটা আপনার আমাদের 2035-এ যে 35,000 মেগাওয়াট লাগবে, এখন তো 30,000 মেগাওয়াট আছেই, 29,000 মেগাওয়াট। তা আপনি ইটস নট এ বিগ ডিল। আপনি আমার কথা বলছেন, হ্যাঁ কিছু আপনার ফেজ আউট করতে হবে, যেগুলি জাঙ্ক, যে কুইক রেন্টারমেন্টাল যেগুলি মন্ত্রী মহোদয় বললেন, ওইগুলিকে সরাই নিয়ে আসতে হবে। আরেকটা হলো আপনার ইম্পোর্টেশনের জন্য যেটা এলএনজি, আপনার একটা ল্যান্ড বেস পাওয়ার প্ল্যান্টের করার কথা, ল্যান্ড বেস পাওয়ার প্ল্যান্টটা তো হচ্ছে না, এটা নিয়ে আগাচ্ছে না কেউ। আপনার এফএসআরইও একটা টেন্ডার হয়েছে, ওই না আনসলিসিটেড একটা অফার, এটাকে ক্যান্সেল করা হয়েছে। ওই পার্টি কোর্টে গেছে, আজকে 1 বছর বসে আছে, ওই পার্টি কোর্ট থেকে জিতে আসবে, ওকে দিবে। আরে আপনি প্যারালালি 2টা টেন্ডার দিয়ে করেন না কেন? থার্ড অফ রাখেন, 4th টেন্ডার করে দেন, অর 4G 2G করেন। আপনি ওয়ার্ল্ডের বেস্ট একটা কোম্পানি, $1.3 ট্রিলিয়ন তাদের অ্যাসেট, তারা G2G অফার দিছে, এরকম আরও আরএমকোর মতো কোম্পানি অফার দিছে, কোনো নেগোসিয়েশন নাই, ফাইল রেড টেপের ভিতরে। তো এই জন্য আমি বারবার বলতেছি যে পলিটিক্যাল লেভেলে দে মাস্ট হ্যাভ দি ক্লিয়ার পারসেপশন, প্ল্যান অ্যান্ড decisiveness so that you can achieve it, and to involve the private sector as much as possible. একটা বিষয় সেটা হচ্ছে, আপনি বিনিয়োগের পরিবেশের কথা বলুন তো, এবার একটু সার্বিক বিনিয়োগের পরিবেশ নিয়ে আপনার একটা ফোরকাস্টিং আমি জানতে চাই, বিকজ আপনাকে অনেক সেক্টর নিয়ে কাজ করতে হয়, এই ফোরকাস্টিংটা জানা জরুরি। আমরা এখন এক ধরনের পলিটিক্যাল গভর্নমেন্ট পেয়েছি, তারা নতুন করে অনেক কিছু প্ল্যান করছে। আমরা আমাদের ইনভেস্টমেন্ট প্যাটার্ন নিয়ে, আমি শুরুতেই বলছিলাম যে দেশি বিদেশি কেউই আসলে এই মুহূর্তে খুশি না। ট্যাক্সে যে খুব বড় পরিবর্তন এবার বাজেটে ব্যবসায়ীদের জন্য এসেছে সেটিও কিন্তু না, কিন্তু গভর্নমেন্ট বলছে যে উই আর অ্যাবাউট টু গ্র্যাজুয়েট ফ্রম এলডিসি টু ডেভেলপিং কান্ট্রি, সো আমাদেরকে লোডটা নেওয়া শিখতে হবে। ব্যবসায়ীরা কতটা প্রস্তুতির সময় পাবেন সেটা ইউএনের জেনারেল অ্যাসেম্বলিতে সামনে ঠিক হবে যে আমরা আসলে কবে এলডিসি গ্র্যাজুয়েশন করছি। আমরা চায়নাতে এখন এক ধরনের নতুন বিনিয়োগের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী মাত্রই সফর শেষ করে এসেছেন। সার্বিক বিনিয়োগের পরিবেশকে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যদি হিসাব করি, আপনি কেমন দেখেন আগামী কয়েক বছরের ভেতরে? এই গ্র্যাজুয়েশন পিরিয়ডটা তো অলওয়েজ এভরিওয়ার ইজ এ ভেরি মানে চ্যালেঞ্জিং। তো এখানে আমি কিন্তু বলি যে পিছন থেকে আসি, যে আপনি এটাকে ফেস করতে গেলে 2টা জিনিস কিন্তু লাগবে। আপনার স্টেবিলিটি অন এনার্জি অ্যান্ড এনার্জিতে স্টেবল হইতে হবে, আর হিউম্যান রিসোর্সে স্টেবল হইতে হবে। আপনি হাইটেকে যেতে হবে, আপনি এমন জিনিস ভ্যালু অ্যাডেড সার্ভিসটাতে যেতে হবে। ভ্যালু অ্যাডেড সার্ভিসে যদি না যান, আপনি হাইটেকে যদি না যান যে কোনো জিনিসে, তাইলে কিন্তু আপনি পারবেন না। এখন থেকেই আপনাকে এআই বেস টেকনোলজি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে এখন থেকেই এই রিলেটেড জিনিসগুলিকে এমফাসাইজ দিতে হবে। কারণ আমরা যত কিছুই বলি না কেন, আমাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, আমাদের 36 কোটি হাত আছে। আমরা হাতটাকে কিন্তু যদি কর্মক্ষম করে দিতে পারি, তাইলে কিন্তু আমাদের আর সমস্যা নাই। ইজ টার্ন ইনটু এ রিসোর্সেস। এবং সারা পৃথিবীতে কিন্তু এই কর্মক্ষম হাতের অভাব, এটা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব জায়গাতেই অভাব আছে। তো এখন এই যে বাজেটের কথা যেটা আপনি বললেন, বাজেটে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। কারণ আপনার আমার 11টা বাচ্চা, আমি প্রাইমারি স্কুলের টিচার, আমার ইনকামই এত। তো এটা ম্যানেজ, আমি হাউ এফিশিয়েন্টলি আমি ম্যানেজ করব এটাকে, এটা আমাদের বাংলাদেশের অবস্থা তো তাই হয়েছে। কিন্তু এফিসিয়েন্সি এবং ম্যানেজমেন্ট প্ল্যান দেখলে আই এম স্যাটিসফাইড যে যেইভাবে চেষ্টা করা হয়েছে এটাকে অ্যাড্রেস করার জন্য। আমার তো ইনকামটা কম, বুঝছেন না, এইটাতে ঠিক আছে, কিন্তু সাথে সাথে কিন্তু আমার এই ম্যানেজমেন্ট প্ল্যানগুলি বাস্তবায়নের জন্য আবার কাজ করতে হবে। আপনি দেখেন আমাদের যে বাজেট থাকে, আপনি জানেন তো অনেক বাজেট কিন্তু আমরা, একটা এক্সাম্পল দিই, হেলথে 5% বাজেট আছে, কিন্তু বাজেটের 5%-এর মধ্যে আমরা 2.5% ইউজ করতে পারি। 2.5% কিন্তু এন্ড অফ দ্য ইয়ার আইডিয়াল থেকে যায়, অথচ হেলথে অনেক ধরনের ক্রাইসিস। আমরা কিন্তু ভর্তুকি দিচ্ছি হিউজ, এই যে 46,000 কোটি টাকা তো এই আপনার এই গভর্নমেন্ট আসার পরে ভর্তুকি দিল গ্যাস ইম্পোর্টে। তো এখন এই কেন আমি এত ভর্তুকি দিব? এখানে কিন্তু অনেক কিছু আছে। আমি কিন্তু একটা ওয়ার্ল্ড মেজর ওয়েল জায়েন্টের সাথে কিন্তু কন্ট্রাক্ট প্রথম দিনই করে ফেলতে পারতাম। আমি জানি শেভরন অফার করেছে, সিঙ্গাপুর থেকে ডেলিভারি দিবে, ঠিক আছে, একটু প্রিমিয়াম দিয়ে নিয়ে নাও, লেটস হ্যাভ এ সাস্টেনেবিলিটি। এখানে কিন্তু আবার একটা চলে, এই যে ধরেন যখনই এই ধরনের ক্রাইসিস আসে, পিছনে কিছু ব্যবসায়ী থাকে, ওরা ধরেন
এটাকে প্রপাগান্ডা করার চেষ্টা করে এবং কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও থাকে। এই প্রপাগান্ডা ধরেন মিডিয়া তো সবসময় চিন্তা করে যে না, মানুষের ক্রাইসিসের পাশে আমরা থাকি, মিডিয়াতে গিয়ে এগুলি এক্সপোজড হয় এবং তখন কিন্তু এই পলিটিক্যাল গভর্নমেন্টের উপর একটা প্রেশার আসে। এই যে ধরেন আপনি যদি দেখেন ক্যাপাসিটি পেমেন্ট তো আগেও ছিল, মেঘনাঘাটেও ছিল, হরিপুরেও ছিল। আপনার 10,000 মেগাওয়াট দরকার, 10,000 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট আছে, ক্যাপাসিটি পেমেন্ট দেন, আপনার সমস্যা নাই। কিন্তু আপনার দরকার 17,000 মেগাওয়াট আর আপনি নিয়ে রাখছেন 30,000 মেগাওয়াট, আপনি ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছেন 30,000 মেগাওয়াটের, যেটা প্রাইভেট সেক্টর, গভর্নমেন্টটা বাদ দিলাম, তাহলে আপনার তো অবস্থা খারাপ হবেই। কখনোই বিদ্যুতের দাম কমবে না। আপনি তো এখন 13 টাকা কস্ট পড়ে, আপনি দিচ্ছেন কত, 9 টাকা হোলসেল দিচ্ছেন, 10 টাকা প্রাইভেট সেক্টরে দিচ্ছেন, 7 টাকা। তো এই জন্য আমি আবারও বলতে চাচ্ছি কি জানেন, যে ইনভেস্টমেন্ট প্ল্যানটাকে ভাগ করে ফেলতে হবে, যে আমি এনার্জিতে ইনভেস্টমেন্ট চাই, পাওয়ারে ইনভেস্টমেন্ট চাই, রিনিউয়েবল পাওয়ারে ইনভেস্টমেন্ট চাই, আমি এক্সপ্লোরেশনে ইনভেস্টমেন্ট চাই, এবং এটাকে ভেরি কংক্রিট। আমি আমার একটা হাম্বল রিকোয়েস্ট আমাদের প্রধানমন্ত্রীর কাছে, উনি পার্সোনালি বিকজ এটাকে ফোকাস করা উচিত। আমরা তো ধরেন এত বছরে কিন্তু আমরা এই ধরনের 54 বছরে কিন্তু প্রাইম মিনিস্টার দেখছেন ফ্ল্যাগ চারা উড়ে? দেখেন নাই। সিকিউরিটি এরকম দেখেন নাই, প্রতিশোধ নাই দেখেন নাই, ওনার অহংকার নাই দেখেন নাই। উনি একটা সাধারণ মানুষের মতো চলছেন, মিনস উনি একটা নতুন ধারার রাজনীতি ইন্ট্রোডিউস করছেন বাংলাদেশে। এবং আমার বিশ্বাস উনি যদি এটাকে ফোকাস করেন, নতুন ধারার একটা ডেভেলপমেন্ট প্ল্যানও করতে পারবেন এবং এই যে ট্রানজিশনটাকেও খুব স্মুথলি নিয়ে যেতে পারবেন। এটা আমার কথা। তো দ্যাটস ওয়াই এখানে গাড়ির আগে যেন ঘোড়া না যায়, ঘোড়ার আগে যেন গাড়ি না যায়, মানে গাড়ির আগে যেন আগে ঘোড়াটা থাকে, এখন যেন গাড়িটা ঘোড়ার আগে না চলে যায়। এখন পলিটিক্যাল লিডারশিপটাই যেন থাকে, এখানে যেন ব্যুরোক্রেটিক লিডারশিপ না থাকে। আপনি যে গভর্নমেন্ট ফেল করলে কিন্তু পলিটিক্যাল লিডারশিপ উইল বি ব্লেম, ব্যুরোক্রেটিক লিডারশিপ উইল নট বি ব্লেম। এই জিনিসটাকে এখনই অ্যাড্রেস করতে হবে, না হলে ইট উইল বি ভেরি সিরিয়াস একটা নেগেটিভ কনসিকুয়েন্সেস আইসা পড়বে। নিঃসন্দেহে বলেছিলাম ইয়াং জেনারেশনের প্রশ্ন, এটা র্যাপিড ফায়ার আদলে হয়। ওরা আপনার কাছ থেকে একটু ঝটপট আপনার ব্যাপারে তাদের যে জানার উত্তরগুলো সেগুলো তারা খুব দ্রুত জেনে নিতে চায়। আমি প্রথম প্রশ্ন করছি, 1 নাম্বার, তারা জানতে চায় এই মুহূর্তে আপনার চোখে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি কোনটিকে মনে হয়? যুবশক্তি। আমার কাছে মনে হয় হিউম্যান পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ। সেকেন্ড প্রশ্ন, আগামী 10 বছরে কোন খাত সবচেয়ে বেশি বিনিয়োগ আকর্ষণ করবে বাংলাদেশে? আইটি। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশে কোনটির ভবিষ্যৎ ভালো, নবায়নযোগ্য জ্বালানি নাকি পারমাণবিক বিদ্যুৎ? অফকোর্স নবায়নযোগ্য। পারমাণবিক না কেন? পারমাণবিক হয়েছে কি, ধরেন যদি রিস্ক ফ্যাক্টরটাকে আপনি দেখেন, এটা লো কস্ট এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এটা বলা যায়, কিন্তু ইনভেস্টমেন্ট ইজ হিউজ। আমাদের দেশের জন্য কতটুক এটা মানে এটা ইকোনমিস্টরা বলতে পারবে যে ইকোনমিক্যালি ভায়াবল, বাট আমি মনে করি as much as possible আপনি নবায়নযোগ্যতে যান নিঃসন্দেহে। এবং আপনি যদি স্মল স্কেলেও যান, মিডিয়াম স্কেলে যান, ধরেন একটা বাজার, তুমি এখানে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করো, বাজারটাতে আমি ইলেকট্রিসিটি দেব না, সাথে সাথে কিন্তু আপনি আবার স্টোরেজ ক্যাপাসিটিটা আনতে হবে, যে পাওয়ার ব্যাংক, ব্যাটারি পাওয়ার ব্যাংকটা না হলে আবার এটা সাকসেসফুল হবে না। ধরেন প্রত্যেকটা গ্রামে, আপনাদের গ্রাম এখন সোলারে চলবে, এখন ওখানে পুকুর আছে, জলাশয় আছে, নদী আছে, এটার উপরে আপনি ফ্লোটিং করতে পারেন, কিন্তু ওইটা কিন্তু অনেক যুবকদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, যুবকরা এটাতে খুব ইন্টারেস্টও নিবে। স্মল মিডিয়ামের আন্ডারে আপনি করলে অনেক এমপ্লয়মেন্টও বেশি। ডেফিনেটলি। পরের প্রশ্ন, আপনার কাছে মনে হয় কোনটি বেশি জরুরি, সস্তা বিদ্যুৎ নাকি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ? সস্তা বলবো না আমি, রিজনেবল প্রাইস, এফোর্ডেবল প্রাইস জরুরি আপনাদের কাছে? এফোর্ডেবল প্রাইস এন্ড নিরবচ্ছিন্ন। কোনটা বেশি জরুরি? এখন হয়েছে কি, একটা জিনিস আপনার আমি বলে ফেলি যে কোনো সময় আপনার কিন্তু লোডশেডিংটা খারাপ না, বাট ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিংলি। বাট নিরবচ্ছিন্নটা আমাদের কেন দরকার, বিশেষ করে যুবকদের জন্য। নেক্সট যে আইটি ইন্ডাস্ট্রি আসতেছে, ওখানে কিন্তু 1 মিলি সেকেন্ড ড্রপ করলেও কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করতে পারবেন না, ওই জন্য নিরবচ্ছিন্নটা বেশি দরকার। জি, 5 নম্বর প্রশ্ন, নতুন উদ্যোক্তারা কোন ভুল সবচেয়ে বেশি করে আপনার কাছে মনে হয়? যে কোনো একটির কথা যদি বলতে বলি। ভুল হলো কি, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখি
বিজনেসটা স্টার্ট করার পরে তো লট অফ টার্বুলেন্স অ্যান্ড দি বাম্পি ওয়েদার যায়, তো ওরা দে কুড নট কিপ হোল্ড অফ ইট। সুজাকোটা এটা ধরে রাখতে হবে, ধৈর্য হারানো হওয়া যাবে না। ধরে রাখলে ডেফিনেটলি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের বন্ধু বান্ধব যারা ধরে রেখেছে বিজনেস, তারা কিন্তু আলটিমেটলি টেক অফ করেছে। আর যারা ধৈর্যটা হারিয়ে ফেলেছে, বিজনেসটা ছেড়ে দিয়েছে, তাহলে কিন্তু বোথ সাইডেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেটাই। পরের প্রশ্ন 6 নাম্বার, এই যুগের চাকরি প্রার্থীদের কোন গুণ অবশ্যই থাকতে হবে? টেকনিক্যাল স্কিল থাকতে হবে। ওকে। 7 নাম্বার, আগামী 5 বছরে বাংলাদেশকে বদলে দিতে পারে এমন কোন প্রযুক্তি আপনার চোখে পড়ছে? আমি মনে করি এআই অ্যান্ড ডাটা। এআই অ্যান্ড ডেটা। 8 নাম্বার প্রশ্ন, আপনার চোখে ভালো কর্পোরেট লিডার কে? কে মানে হচ্ছে তার কি কি গুণ থাকা উচিত? লিডার তো ইজ এ ইনস্টিটিউশন এবং ইজ নট এ পার্সন। তো এই লিডারের পার্সনটা হলো কি, সে তার ভুল স্বীকার করবে এবং একজনকে অ্যাপ্রিসিয়েট করবে, সে সবাইকে নিয়ে কাজ করবে, আই না বলে উই বলবে, এবং তার সিদ্ধান্তটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সে সবসময় পজিটিভিটি দিয়ে দেখবে, কখনো বলবে না যে গ্লাস ইজ 50% ফুল, বলবে যে ফুল, এমটি বলবে না। এই জন্য পজিটিভিটিটা হলো সবচেয়ে। তো এখন প্রত্যেকটা কর্পোরেট লিডারের মধ্যে যে যত বেশি লিডারশিপ ডাইনামিজম থাকবে, সে তত বেশি সাকসেসফুল হবে। ফেয়ার এনাফ, খুব গুরুত্বপূর্ণ উত্তর। 9 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই আপনি অবসরে কি করেন? আমি অবসরে ফ্যামিলির সাথে কাটাই মেইনলি সময় কাটাই। 10 নম্বর প্রশ্ন, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে বাংলাদেশে মাত্র একটি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন আপনি করতে পারবেন, আপনি কোনটি সবার আগে করবেন? অর্থনীতিকে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের যে রিসোর্সেস, আমাদের যে রিসোর্স আছে, আমি মনে করি হিউম্যান রিসোর্সটাকে স্কিল ডেভেলপমেন্টের দিকে আমি এমফাসাইজ বেশি দেব, যদি আমাকে এই সুযোগ দেওয়া হয়। যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার, থার্ড 5 ইয়ার, যে আমাদের 18 কোটি লোক আছে, এর মধ্যে আমাদের 7-8 কোটি যুবক আছে, এই যুবকদেরকে আমরা একটা কর্মসংস্থানের জন্য ক্যাপাবল স্কিল ডেভেলপ করে দিব, তাইলেই কিন্তু দেশ ফ্লাই করবে। ওকে, আমরা একেবারে র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। অনুষ্ঠানের খুব বেশি সময় নেই, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। আমরা যেহেতু বড় পরিসরে ভাবছি যে এই খাতে সামনে বিদ্যুতের এবং জ্বালানি খাতে বড় পরিসরে আসবে, জ্বালানি খাতে বড় বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে, এসপিএম নিয়ে অনেক ভাবনা চলছে যে আরেকটা করা যায় কিনা। আমরা যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, শেষ প্রশ্নটাই আপনাকে এই মুহূর্তে করে ফেলতে চাই, একটু বড় করে উত্তরটা চাই যে বাংলাদেশের এই ইনভেস্টমেন্ট প্যাটার্নকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন? বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে নিয়ে আপনার বড় ভাবনা কি? অ্যাকচুয়ালি বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু সারা পৃথিবী তাকায় আছে আপনি, বিকজ এখন কিন্তু বাংলাদেশ সবার কাছে গ্রহণযোগ্য, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, এবং সরকারের প্রধানের যে অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ অ্যাপ্রোচ। এবং আমি বিশ্বাস করি আপনি যদি $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট চান, এখন সম্ভব। আমি যে কয়েকটা কোম্পানির সাথে যোগাযোগ করতেছি এখন, ইউরোপ অ্যান্ড আমেরিকা অ্যান্ড মিডল ইস্ট বেস, তারাও স্ট্যান্ড বাই। তো আমি আবারও বলতেছি যে এটাকে ফাস্ট ট্র্যাক করে ফেলতে হবে, তাদেরকে ওইভাবে নিয়ে আসতে হবে, এবং একটা যৌক্তিক আপনার চুক্তি করতে হবে তার সাথে, যেটা বাংলাদেশও উইন করে, তারা উইন করে। এটা হলো একটা কথা। আর অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রজেক্টগুলি আপনি দেখেন, যতগুলি প্রজেক্ট হয়েছে 80% প্রজেক্ট কিন্তু কন্টামিনেটেড। আপনি এসপিএম এর কথা বললেন, এটা 4,000 কোটি টাকা ছিল, 3 বছরে শেষ করার কথা ছিল, এটাকে 8,000 কোটি টাকা করা হয়েছে, 8,500 কোটি টাকা করুক, এটাকে লাগালো 7 বছর। এটা 2023-এ টেস্ট করলো, টেস্ট রান করাইতে পারে নাই। 2024-এ এসে সৌদি আরবের একটা জাহাজ আসলো 82,000 টন তেল নিয়ে, যখনই এটা মানে তেল খালাস করা শুরু করলো, তখনই 3 ঘন্টা পরেই লিকেজ হয়ে গেল, ওই পাইপলাইনে লিকেজ পাওয়া গেল, সাগরের মধ্যে তেল ভেসে আসলো, হুইচ ইজ এনভায়রনমেন্টাল ডিজাস্টার। এখন ওই গোত্রটাই কিন্তু কন্ট্রোল করতেছে জিনিসটাকে, 3 বছর এটা ফেলে রেখেছে। এই গভর্নমেন্ট আসার আগে এটা টেন্ডার হয়েছে একবার, তারপরে টেন্ডারে একটা বিশ্ব স্বীকৃত কয়েকটা কোম্পানি আসছে, তারা আইসা সাইট ভিজিট করেছে, দেখেছে। হঠাৎ করে টেন্ডারের ডেটটা করা হলো কি জানেন, 12ই ফেব্রুয়ারি মনে হয়। আচ্ছা, তো এর মধ্যে গভর্নমেন্ট থেকে বলা হলো যে এই সময়ে কোনো বিদেশি আসতে পারবে না, অনলাইন ভিসা বন্ধ, অনঅ্যারাইভেল ভিসা বন্ধ। ওরা বললো যে আমাদেরকে 2 সপ্তাহ সময় দাও, এটা ট্রানজিশন টাইম। কিন্তু যেই দিন শপথ নিল এই গভর্নমেন্ট, ওই দিন এই টেন্ডারটা রিসিভ করলো। কিন্তু এই যে 3টা কোম্পানি, 11টার মধ্যে 3টা ওই
তারাই ফেলছে, আগে যারা ফেলছিল। আর এই যে যারা ইউরোপিয়ান এবং মিডল ইস্টার্ন কোম্পানিগুলি আছে ওদেরকে সময় দিল না 2 সপ্তাহ, ওইটা কিন্তু 3 বছর প্রজেক্টটা রেখেছিল। দেয় নাই কেন? কারণ ওই অপারেটররা যদি আসে আর এই ডিফেক্ট ধরা পড়ে, তাদের এই 8,000 কোটি টাকার ইতিহাস বেরিয়ে আসবে। তারা চাচ্ছে যে তাদের মধ্যেই ম্যানেজমেন্ট, এবং আপনার সেকশন 28-এ যে কোম্পানি কনস্ট্রাকশন করে ওই কোম্পানি কিন্তু ম্যানেজমেন্ট করতে পারে না। তো সে আবার আরেকটা কোম্পানিকে নিয়ে আসছে, সেও বিট করেছে, হুইচ ইজ ইলিগাল। তা আমি বলতে চাচ্ছি কি, প্রত্যেকটা এই ধরনের প্রজেক্টের ভিতরে কিন্তু কন্টামিনেশন আছে আর দুর্নীতি আছে। আমি সবিনয় অনুরোধ করব সরকারের কাছে যে ঠিক আছে, আপনারা ফ্লেক্সিবল থাকেন, নাইসলি ম্যানেজ করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। জনাব মুজিবুল হক, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। যখন আমি নিজে ব্যক্তিগতভাবে কখনো দেশের বাইরে যাই, যখন কোনো প্লেনের থেকে ল্যান্ড করার সময় আপনারা হয়তো অনেকে খেয়াল করে থাকবেন যে একটা আলো, উন্নত দেশগুলোতে গেলে বা একটু ডেভেলপিং ওয়ার্ল্ডগুলোতে গেলে আলো ঝলমলে শহর দেখা যায়। যেহেতু আমরা সাংবাদিকতা করি, প্রথম আমার মাথায় ভাবনাটা আসে কত বিদ্যুৎ লাগছে এত আলো ঝলমলে একটা সন্ধ্যাবেলা বা রাতের বেলা একটা শহরকে বানানোর জন্য। কারণ দেখতে ভালো লাগে, এগুলো ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে যে কোনো একটা দেশের। আমাদের দেশে আমরা এখন আগের মতো যে একদম অন্ধকার দেখতে পাই তা না, আমরাও আলো ঝলমলে দেখতে পাই। কিন্তু এই আলো ঝলমলে অবস্থাটাকে, আমাদের বিদ্যুতের সম্ভাবনাকে, আমাদের জ্বালানি নিরবচ্ছিন্নতাকে আসলে সাস্টেইন করতে হবে। যে সাস্টেইনেবিলিটিটা সবসময় হয় না। এখনও আমাদেরকে লোডশেডিং দেখতে হয়, এখনও মুজিবুল হকের মতো ব্যবসায়ীরা এসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আর জ্বালানি নিয়ে টকশোতে বা বিভিন্ন ফোরামে গিয়ে কথা বলেন, বড় বড় বিনিয়োগকারীরা কনসার্ন থাকেন। এই জটিলতাগুলো থেকে আসলে বের হয়ে আসার সময় হয়েছে। কারণ আমরা যদি এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলি, এইসব বেসিক সমস্যা নিয়ে বোধহয় আমাদের আর আলোচনা করার সুযোগ থাকবে না। ওগুলো নিয়ে পড়ে থাকলে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের সুফল কখনোই পাবো না, সেটা আমরা যতদিন পরেই করি না কেন। আশা করি যারা নীতি নির্ধারক তারা প্রপার এনার্জি ম্যাট্রিক্সের কথা যেটি বলছেন সেটি এনশিওর করবেন এবং এক্সিকিউট করবেন। এবং যেটি খুব গুরুত্বপূর্ণ, মুজিবুল হক বারবার বলছিলেন, ব্যুরোক্রেসিকে পলিটিক্যাল যে ডিসিশন মেকিং সেটার সাথে অ্যালাইন্ড হতে হবে, না হলে বাংলাদেশের কোনো কাজই ঠিকমতো হবে না। আশা করি যারা বোঝার তারা বুঝেছেন, এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।